ছাড়লেন শেখ হাসিনা। সেনার চাপে বাংলাদেশ ছাড়লেন তিনি। পশ্চিমবঙ্গে আসছেন বলে মনে করা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতনু রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অতনু, কি খবর রয়েছে? এই বিষয়ে একেবারে চাঞ্চল্যকর যে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহানা। তারা দুজনে সেফ প্যাসেজের জন্য শেয়ারি হেলিকপ্টারে করে বেরিয়ে গিয়েছেন গণভবন থেকে। বাংলাদেশ কদিন ধরে উত্তাল হয়ে রয়েছিল, তার কারণ লং মার্চ টু ঢাকা। গতকালই যে লং মার্চ টু ঢাকার কথা বলা হয়েছিল, আজ সেনা প্রধানের বিবৃতি দেওয়ার কথা ছিল 2টা নাগাদ, কিন্তু এখনো পর্যন্ত 40 মিনিট পার হয়ে গেছে, সেনা প্রধান কোনো বিবৃতি দিচ্ছে না। সেক্ষেত্রে মনে করা হচ্ছে ভিতরে যে বৈঠক, সে বৈঠক আরো দীর্ঘায়িত হচ্ছে। এরপরে কি হবে তাহলে? সেনা শাসন সেই দিকে কি যাচ্ছে বাংলাদেশ? অন্তত সেরকম চিন্তা ভাবনা করছেন আন্তর্জাতিক মহলে, যারা চর্চা করছেন এই বিষয় নিয়ে। এরই মাঝে সবচেয়ে বড় খবর বাংলাদেশ থেকে এলো। বিভিন্ন সংবাদ মাধ্যম যুক্ত বেশ কিছুক্ষণ ধরে আমরা যে খবর পাচ্ছিলাম, কিন্তু কনফার্ম না হয়ে আমরা দর্শককে সে খবর জানাই না। এই মুহূর্তে কনফার্ম খবর আমরা জানাচ্ছি দর্শককে। বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সঙ্গে তার বোন। তারা দুজনে সেফ প্যাসেজের জন্য গিয়েছেন। এই সেফ প্যাসেজ কোথায় তা এখনই নির্ধারিত বলা যাচ্ছে না, বা সেটা এখনই বলা সম্ভব নয়। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারা নেই। সেনার চাপ শুরু নয়, কদিন ধরে বাংলাদেশে যেভাবে অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলা হচ্ছিল এবং ছাত্র আন্দোলন যে পথে এগোচ্ছিল, তাতে চাপে পড়ে এবার স্টেপ ডাউন করা ছাড়া আর কোনো অপশন ছিল না। তো সেই অপশন বা সেই পথই হয়তো বেছে নেওয়া হলো এবং সেনার পরামর্শেই, একরকম বলা যেতে পারে, সেনার পরামর্শেই সেফ প্যাসেজের জন্য শেখ হাসিনা তিনি সরে গেলেন বঙ্গভবন বা গণভবন, সেখান থেকে। একেবারেই অতনু, একেবারে এছাড়া তুমি যেমনটা বলছিলে যে আর কোনো অপশন ছিল না, সংবাদ সংস্থা এএপি সূত্রে যে খবর যে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সঙ্গে রয়েছেন তার বোন। কিন্তু আমি আরো একবার যাবো, আমাদের সঙ্গে রয়েছে অতনু। অতনু, যে পরিস্থিতি আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে, বলা যেতে পারে সাম্প্রতিক সময় বাংলাদেশ পড়শি দেশের যে পরিস্থিতি, যেভাবে আগুন জ্বলছে, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, সেই জায়গায় সেই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেশ ছাড়া কি পরিস্থিতি, পরবর্তী পরিস্থিতি কোন দিকে যেতে পারে, কি মনে করা হচ্ছে? যে লং মার্চ টু ঢাকার জন্য গতকাল থেকে মুভমেন্ট শুরু হয়েছিল এবং প্রচুর মানুষ, প্রচুর ছাত্র এবং তার সঙ্গে বুদ্ধিজীবীদের একাংশ, তারা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। ঢাকা একরকম ঘেরাও হয়ে গিয়েছিল এবং হ্যাঁ, তুমি ঠিকই বলছিলে যে এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে, তাতে 100-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং শুধুমাত্র সাধারণ নাগরিক বললে ভুল হবে, তার মধ্যে বেশ কিছু পুলিশ কর্মীও রয়েছেন। অর্থাৎ দুই তরফ থেকেই আঘাত হানা হয়েছে। পরিস্থিতি যে জায়গায় যায়, তাতে বাধ্য হয়ে আজ সেনা ঠিক করে সিদ্ধান্ত নেয় যে সেনা এই পরিস্থিতি সামলাবে। আর তার জন্য যে কারফিউ রাখা হয়েছিল গতকাল থেকে, সেই কারফিউ শিথিল করা হয়। কেন শিথিল করা হয় কারফিউ, এবং কেন ইন্টারনেট পরিষেবা যা বন্ধ ছিল সেই ইন্টারনেট পরিষেবা এখন পুরোপুরি স্বাভাবিক করে দেওয়া হলো, তার কারণ সেনা প্রধান ভাষণ দেবেন। যে ভাষণ বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছে দেওয়া জরুরি, কারণ এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ হবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য। আর সেই জন্য ইন্টারনেট পরিষেবা কিন্তু স্বাভাবিক করে দেওয়া হয়েছে বাংলাদেশে। এবং তারই মাঝে খবর যে সেনার পরামর্শেই বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা। এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলো নজর রেখেছে যে প্রতি মুহূর্তে বাংলাদেশে কি হতে চলেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারাও কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করবো, তাদের সঙ্গে কথা বলবো, তারা কিভাবে দেখছেন আমরা জানতে চাইবো। তার কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেই প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি যদি সেফ হাউসের জন্য চলে যান এবং এখনো সেনা প্রধানের স্পিচ শুরু হয়নি, যা প্রায় 1 ঘন্টা আগে শুরু হওয়ার কথা ছিল, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তাহলে কি বাংলাদেশ সেনার আন্ডারে চলে যাবে, অর্থাৎ আর্মি শাসন চলবে সেখানে? ঠিক যেরকম আমরা দেখি যে এর আগেও শ্রীলঙ্কার কথা আমি বারবার উল্লেখ করতে চাইবো, তার কারণ শ্রীলঙ্কায় ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কা প্রেসিডেন্টকে সরে যেতে হয়েছিল এবং তারপর সেই প্রাসাদ দখল নিয়েছিল, অর্থাৎ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যেখানে থাকেন সেই বাসভবনের দখল নিয়েছিল জনতা। বাংলাদেশের ক্ষেত্রেও কি সেরকম একটা ঘটনা তৈরি হবে? অন্তত বিভিন্ন মাধ্যমে যে খবর পাচ্ছি, সেই ঘেরাও পরিস্থিতির বা ঘেরাও পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে এবার সেনা প্রধান যদি ঘোষণা করে দেন যে সেনার হাতে থাকবে এবার বাংলাদেশ, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন আমাদের নজর থাকবে। তবে এই আমরা দেখলাম 2 দফায় নিহত প্রায় 300-র কাছাকাছি, 300 পারও। সেক্ষেত্রে পদত্যাগের দাবি তোলা হচ্ছিল। এখন মূল একটাই এজেন্ডা ছিল, সেই জায়গায় সেই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেশ ছাড়া, বলা যেতে পারে কি চাপের মুখেই তিনি দেশ ছাড়লেন? তাহলে চাপের মুখে তো বটেই, তার কারণ এই চাপ বিভিন্ন দিক থেকে তৈরি হচ্ছিল। বিরোধী রাজনৈতিক দল যেভাবে চাপ তৈরি করেছিল এবং ছাত্রদের আন্দোলনের
শেষের পর্যায়ে একটা জায়গা তৈরি হয়েছিল ভীষণভাবে, যে কোটা নয়, এবার তাদের আন্দোলনের অভিমুখ ছিল একটা স্পষ্ট দিকে। যে ছাত্রের মৃত্যু হয়েছে, যে ছাত্রদের হত্যা করা হয়েছে, তাদের বিচার চাই, এবং সেই বিচার যদি দিতে হয় তাহলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ ওয়ান পয়েন্ট এজেন্ডায় এগোচ্ছিল ছাত্রদের মুভমেন্ট। 7টি ছাত্র সংগঠন একযোগে এই বার্তা দিতে চেয়েছিল যে দরকার নেই এই সরকারের, কিন্তু তার পাশাপাশি তারা কিন্তু কোনো বিকল্প সরকার বা বিরোধী রাজনৈতিক দল সরকারে আসুক এরকমও চাইছিল না। তারা চাইছিল অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হোক বা বিরোধী রাজনৈতিক দল এই সুযোগ নিয়ে স্পষ্ট কথা, এই সরকার কোনোভাবেই থাকুক তারা চাইছিল না, এবং খুব স্বাভাবিকভাবেই এরকম একটা পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দল তাদের ফলে হাওয়া লাগে। এবং তারাও চায়। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অমিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাকে স্বাগত। অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলা। আপনাকে জানতে চাইবো, ভারতের পক্ষে এই পরিস্থিতি কোন দিকে যেতে পারে? দেখুন, ভারতের পক্ষে পরিস্থিতিটা খুব উদ্বেগজনক আমি বলবো, এই কারণে যে বাংলাদেশ তো একটা সীমান্তবর্তী দেশ, এবং এই সীমান্তের ওপারে যে উত্তেজনা, যে অস্থিরতা চলছে, সেটা ভারতের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক, এবং ভারতকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, এবং এর পেছনে যে অন্যান্য বিদেশি শক্তির মদত নেই সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফলে ভারতকে তার সীমান্ত বরাবর এবং সার্বিকভাবে পরিস্থিতির ওপর যথেষ্ট নজর রাখতে হবে, কেননা ভারতের সঙ্গে বাংলাদেশের এই যে সরকার যেটা ছিল আমি বলবো, তার বেশ বা আছে এখনো অফিসিয়ালি হয়তো যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সরকারের সাথে। ফলে ভারতের পক্ষে পুরো ব্যাপারটা বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, তাতে অন্য কোনো বিদেশি শক্তির মদত আছে কিনা, এই পুরো ব্যাপারটাই ভারতের পক্ষে উদ্বেগজনক, যথেষ্ট উদ্বেগজনক। অনেকভাবে একটু সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অতনু, আপনার সঙ্গে কিছু কথা বলবো। যদি এরকম পরিস্থিতি কি এখনো পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়েছে বলে মনে করছেন আপনি, যে সেখানে সেনা শাসন চলবে? দেখুন, বাংলাদেশে তো সেনা শাসনের একটা ইতিহাস আছে, সেটা ভুলে গেলে হবে না। বাংলাদেশে বেশ কয়েকবার সেনা শাসন এসেছে, তবে গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ একটা গণতন্ত্রের পথে হেঁটেছে, সেটাকে কোট আনকোট গণতন্ত্র আপনি বলতে পারেন। তো সেই অবস্থায় সেনাও কিন্তু আমরা যতদূর বুঝতে পারছি, সেনাও কিন্তু যথেষ্ট সতর্ক নজর রাখছে রাজনীতিতে। তবে বাংলাদেশি রাজনীতিতে সেনার যে হস্তক্ষেপ, সেটাকে এই মুহূর্তে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না, কেননা যেহেতু বাংলাদেশে একটা সেনার একটা ক্ষমতা দখলের ইতিহাস রয়ে গেছে। আরেকটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ, এই যে শেখ হাসিনা সেফ প্যাসেজের জন্য বেরিয়ে যাওয়া, এটাকে কি আমরা এন্ড বলবো, দি এন্ড বলবো শেখ হাসিনা সরকারের? এক্ষুনি এরকম কনক্লুশনে আমার মনে হয় না আসাই ভালো, কেননা এরকম হয়েছে অতীতে, কোন রাষ্ট্রপ্রধান বেরিয়ে গিয়ে আবার ফিরে এসেছেন, সেরকম হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশেই হয়েছে কিছুদিন আগে। ফলে এই দ্য এন্ড কথাটা এক্ষুনি বলা যাবে কিনা, অন্তত আমার মনে সেটা সংশয় আছে। আগামী দিনে আবার রাজনীতি কোন দিকে মোড় নেবে, সেই অনুসারে কিন্তু আবার ওনার প্রত্যাবর্তনও ঘটতে পারে। ফলে এটা আমরা একদম শেষ এটা বলতে পারবো না, অন্তত আমার তাই মনে হয়।